হ্যালো এভরিওয়ান, পিএইচ ক্লাসেসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আমাদের হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচের এটি আমাদের দ্বিতীয় লেকচার। এই লেকচারে আমরা আলোচনা করব ইতিহাসের উপাদান বিষয়ে। আমরা এর আগের লেকচারে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, তবুও আরেকবার খুবই শর্টে এবং ডিটেলসে আমরা আলোচনা করব যে ইতিহাসের উপাদানগুলো কি কি এবং কি কি আমাদের পড়তে হতে পারে বা কি কি এর মধ্যে সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, এগুলো বিষয় নিয়ে আমরা আজকের এই লেকচারে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আজকের আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে কি ইতিহাসের উপাদান। ঠিক আছে, চলো দেখো, আমরা এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে ইতিহাসের উপাদান, এই যে আমরা ইতিহাসের উপাদান কথাটা বলছি, এই ইতিহাসের উপাদানটা কি জিনিস, তাই না? এটা আমরা এর আগের ক্লাসে আমরা জেনেছি কি না, যে সমস্ত বস্তু থেকে আমরা ইতিহাসের কথা জানতে পারছি, তাই না, তাকে আমরা কি বলবো, ইতিহাসের উপাদান বলবো। তাহলে আমরা ইতিহাসের উপাদান কি কি, কোন কোন জিনিস থেকে আমরা ইতিহাস জানতে পারি, কাদেরকে আমরা ইতিহাসের উপাদান বলবো। তো আমরা চার ভাগে ভাগ করে থাকি সেটিকে। কি কি? একটা হচ্ছে লিখিত উপাদান, মানে লেখা থাকবে। একটা কি, প্রত্নতাত্ত্বিক উপাদান, মানে যেগুলো আমরা খোঁড়াখুড়ির করার ফলে বা আমরা কি খনন কার্যের ফলে যেগুলো আমরা পাবো, সেগুলো হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উপাদান। ঠিক আছে। আর একটা কি, আধুনিক উপাদান, মানে আধুনিক কালের ইতিহাস চর্চার ক্ষেত্রে আমাদের যে সমস্ত উপাদানগুলো বা উপকরণগুলো ইতিহাসে জানার বিষয় যেগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে সাহায্য করে, সেগুলো হচ্ছে আধুনিক উপাদান। এবং মৌখিক উপাদান, যেগুলো আমরা মুখে মুখে অনেক শুনে থাকি, সেগুলো হচ্ছে কি আমাদের মৌখিক উপাদান। তো চলো দেখে নিই একবার করে। দেখো, লিখিত উপাদানের মধ্যে প্রথমে আসে কি, শিলালিপি। ঠিক আছে, শিলালিপি। আচ্ছা, লিপি মানে কি? লিপি মানে যেটা আমরা ধ্বনি বলে থাকি, তাই না, শব্দের লিখিত রূপ হচ্ছে লিপি। ঠিক আছে, বা বর্ণ আমরা বলতে পারি। ব্যাকরণের ভাষা একটু আলাদা হয়, কিন্তু বিষয়টা সেটাই। তো মানুষ যে, আমরা যেমন এই যে লেখাগুলো লিখেছি, তাই না, এই এতগুলো লেখা যে লেখা আছে তোমাদের সামনে, তোমরা দেখতে পাচ্ছ এই লেখাগুলো। তো এই লেখাগুলোই কি এক একটা লিপি, বোঝা গেছে? তো লিপি অনেকগুলো কি বর্ণ সাজিয়ে লিপি তৈরি হয়, তাই না? তো ঠিকই একই রকম আদিম মানুষরাও তো কোনো না কোনো বর্ণ বানিয়েছিল তারা একটা নির্দিষ্ট সময়ে, তো সেগুলোকে আমরা বলি কি লিপি। তো লিপিও অনেক রকম আছে, যেমন শিলালিপি, তাম্রলিপি, পাণ্ডুলিপি। ঠিক আছে। তো এর আগের ক্লাসে আমরা বলেছি যে শিলালিপি মানে কি, শিলালিপি কোথায় লেখা হবে, পাথরের গায়ে, তাই না? পাথরের গায়ে লেখা হলে তাকে আমরা বলি কি, শিলালিপি। ঠিক। এবার তাম্রলিপি, তাম্রলিপি কোথায় লেখা হবে, তামার পাতে, তামার পাতে লেখা হবে। পাণ্ডুলিপি কোনো লিখিত রূপ, কোনো কাগজ হতে পারে, গাছের ছাল হতে পারে। ঠিক আছে, গাছের ছাল হতে পারে, এগুলোতে লেখা হলে আমরা তাকে বলবো পাণ্ডুলিপি। এবার বিদেশি পর্যটকের বিবরণ। আমরা সবাই জানি যে বিভিন্ন সময়ে আমাদের ভারতে বিভিন্ন রকমের বৈদেশিক পর্যটক এসেছিল, যেমন সুয়ানজাং, হিউয়েন সাং, আরো অনেকে এসেছিল। ঠিক আছে। তো তাদের যে লেখা বইগুলো, তাদের ভ্রমণ ভ্রমণ বিবরণী, যেমন এখনকার দিনে আমরা কি ব্লগ বানাই কোথাও ঘুরতে গেলে, তাই না, বা কোনো ডকুমেন্টেশন বানাই, বা কোনো কিছু আমরা লিখে রাখি ডায়েরিতে, তাই তো, বা ক্যাপশনে লিখি, তো সেগুলো কি আমাদের বিবরণ, ভ্রমণ বিবরণ। ঠিক তেমনি বিদেশি পর্যটকরাও, তারাও সেই সময় ভ্রমণ বিবরণ লিখে রাখতেন। তো সেখান থেকেও কি আমরা ইতিহাসের উপাদান, সেটাও একটা ইতিহাসের কথা জানানোর সহজ উপাদান। এছাড়া সরকারি দলিল, বিভিন্ন সরকারি যে দলিলগুলো রয়েছে সেখান থেকেও তো আমরা ইতিহাসের কথা জানতে পারি, তাই না? তো এগুলো হচ্ছে কি লিখিত উপাদান, বোঝা গেল? এবার প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান মানে কি, খোঁড়াখুড়ি কাজ, খনন কাজ, সেই কাজের ফলে যেগুলো আমরা পেয়ে থাকি, তাই না? তো তার মধ্যে একটা কি, স্থাপত্য। আমি বলেছিলাম স্থাপত্য একটা জায়গায় স্থির থাকে, যেমন মন্দির, মসজিদ, স্তূপ, এগুলো থেকে আমরা কি জানতে পারি, ইতিহাসের বিষয় জানতে পারি। যেমন মন্দির, সেই মন্দিরটা কোন রাজা তৈরি করেছেন, ঠিক আছে, সেই মন্দিরে কিসের পুজো হতো, এটাও জানতে পারি। মসজিদ, কোন অভিযানকারী বা কে মসজিদটি নির্মাণ করেছেন, কিসের উদ্দেশ্যে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে, এগুলো। ঠিক তেমন স্তূপ, আমরা জানি যে বৌদ্ধ ধর্ম বা বুদ্ধ প্রচারিত যে ধর্ম, সেই ধর্মের যে অনুগামীরা তারা কি গৌতম বুদ্ধের দেহাবশেষকে নিয়ে স্তূপ বানিয়েছিলেন, তাই না? তো এই সেই স্তূপগুলো কেমন হতো, স্ট্রাকচার কেমন, স্তূপের কোথায় কোথায় স্তূপ রয়েছে, এগুলো বিষয়ে আমরা জানতে পারি, সেটাও তো একটা ইতিহাসের উপাদান। তো অবভিয়াসলি আমাদের মন্দির, মসজিদ, স্তূপ, এগুলো কি আমাদের স্থাপত্য।
বোঝা গেছে? এবার দেখো ভাস্কর্য। ভাস্কর্য মানে কি হতে পারে? ভাস্কর্য মানে কোনো মূর্তি হতে পারে, তাই তো? তারপর কোনো আমাদের পাত্র হতে পারে, দৈনন্দিনের ব্যবহারকার্য বস্তু, তো এগুলোই। ঠিক তেমনি আরেকটা উপাদান আছে যেগুলো আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান মানে খনন কার্যের ফলেই পেয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে মুদ্রা। ঠিক আছে? দেখো মুদ্রা থেকে আমরা কিভাবে ইতিহাসের কথা জানতে পারি। মুদ্রাতে বিভিন্ন রাজার ছবি থাকতে পারে, রাজার সেই সীমানা রেখা থাকতে পারে, সাল থাকতে পারে, কোনো প্রতীক চিহ্ন থাকতে পারে, তাই না? সেই প্রতীক চিহ্ন থেকে আমরা জানতে পারবো কি কি যে সেই রাজার সময়কার আহ, কি ব্যবহার হতো বা কিসের ব্যবহার তারা জানতো, তাই না? এগুলো ব্যাপারে আমরা জানতে পারবো। তো এইগুলো জিনিসই রয়েছে। মূর্তি, তাহলে তাদের মূর্তিকলা, শিল্পকলা কেমন ছিল, তারা কিসের আরাধনা করত, কি পুজো করত, বা কে ছিল তাদের দেবতা, বা সে রাজা, সে রাজাটা দেখতে কেমন ছিল, রাজার যদি মূর্তি থাকে, ঠিক আছে? যেমন কনিষ্ক, আমরা দেখবো যে আহ তারা কি বানাতো, তারা তাদের দেবকুল প্রতিষ্ঠা করতো, ঠিক আছে, কুষাণ বংশের রাজারা। তো এই মূর্তি থেকে আমরা তাদের সম্পর্কে একটু না একটু কিছু জানতে পারি, ঠিক আছে? তাদের মূর্তিতে শুধুমাত্র তো মূর্তি থাকবে না, মূর্তিতে কাপড় দেওয়া, মানে মূর্তির স্ট্রাকচারের উপর তো মনে হবে যে কাপড় পরে আছেন বা কিছু একটা ধরে আছেন, তাই সেখান থেকেও তো জানা যায় ইতিহাসের বিষয়টা নিয়ে। তো এগুলো হচ্ছে কি আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদান। এবার আধুনিক উপাদান, যেমন যদি আমরা আধুনিক ভারতের ইতিহাসের কথা জানতে পারি, মানে ইংরেজদের অভিযানের পর যে হলো, সেখান থেকে তো আধুনিক ইতিহাসের সূচনা হয়। সেখানের কাহিনীগুলো আমার জানতে গেলে কি আমরা কি মাটি খুঁড়ে বের করবো? নিশ্চয়ই না। সেখানে আমাদের কি সংবাদপত্র গুরুত্বপূর্ণ, যে ইংরেজদের যে বিভিন্ন রকমের পত্রগুলো রয়েছে বা ভারতীয় স্বদেশী সংবাদপত্র, সেখান থেকে আমরা জানতে পারবো। বিভিন্ন প্রকারের ফটোগ্রাফ, সেই সময়কার তোলা ছবি চিত্র, সেটা বিভিন্ন সাংবিধানিক বা সংগঠনের নেতাদের তাদের নিজেদের মধ্যে লেখা চিঠিপত্র বা ব্যক্তিগত চিঠিপত্র হতে পারে। এছাড়াও সরকারি নথি, বিভিন্ন চার্টার, তারা যেগুলো বানিয়েছিল, ঠিক আছে, ইংরেজরা, এগুলো থেকে আমরা জানতে পারি। এটা হচ্ছে কি আমাদের আধুনিক উপাদান। ক্লাস 8 এই বিষয়ে আমাদের খুবই ডিটেলসে আলোচনা করতে হবে, ঠিক আছে? এবার মৌখিক উপাদান। মৌখিক উপাদান মানে যেগুলো মুখে মুখে শুনে আমরা ইতিহাসের কথা জানতে পারছি। লোককাহিনী, বিভিন্ন রকমের কাহিনী হতে পারে, গান হতে পারে, গানের মধ্যে তো বিভিন্ন ভাবধারা লুকিয়ে থাকে, প্রাচীন ঐতিহ্য লুকিয়ে থাকে, তো এইভাবে আমরা গান থেকেও জানতে পারছি ইতিহাসের কথা। এছাড়া প্রবাদ প্রবচন, বিভিন্ন প্রকার প্রবচন যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা ইতিহাসের কথা কি করতে পারি না জানতে পারি। বোঝা গেছে? তো এই হচ্ছে কি ইতিহাসের আমাদের উপাদান। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইতিহাসের উপাদানগুলো কি কি। বোঝা গেছে? চলো, এবার আমি কয়েকটা ছবি রেখেছি তোমাদের জন্য। যেমন দেখো, লিখিত উপাদানের মধ্যে এটি কি, এটা হচ্ছে লিপি। লিপি, তাহলে দেখো এই লিপি যদি আমরা পড়তে পারি, এখানে যে সমস্ত কিছু লেখা রয়েছে এগুলোতে, তো সেটা নিয়ে আমরা কি, সেটা নিয়ে আমরা অবভিয়াসলি জানতে পারবো, তাই না? সেটা নিয়ে তো আমরা জানতে পারবো। ঠিক তেমনি স্থাপত্যের মধ্যে দেখো, এই যে স্তূপ, স্তূপ হতে পারে। তো এটার থেকে আমরা দেখতে পাচ্ছি যে কেমন তাদের শিল্পকলা ছিল, এটাকে, এদের তাদের প্রবেশদ্বার ছিল, তাই না? তাদের বাউন্ডারি দেওয়া থাকতো। তো এগুলো ব্যাপারে আমরা কি করতে পারি না জানতে পারি। বোঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সট। এবার দেখো এখানে বিভিন্ন রকমের সিলমোহর বা আমরা দেখতে পাচ্ছি সিলগুলো বা মোহরগুলো। তো এখানে বিভিন্ন প্রতীক চিহ্ন, আমি জুম করে দেখাচ্ছি, দেখো এখানে বিভিন্ন রকমের প্রতীক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? এই প্রতীক চিহ্ন, তো এই প্রতীক চিহ্ন থেকেও তো আমরা জানতে পারছি, তাই না? তো এইটাই। বোঝা গেছে? এবার তাহলে এইগুলো থেকে আমরা জানতে পারছি কি তাদের সময় কি কি ব্যবহার হতো না হতো, এগুলো বিষয়ে আমরা এখান থেকে কি করতে পারি না জানতে পারি। বোঝা গেছে? চলো, এবার দেখো এই যে মুদ্রা। মুদ্রাতে দেখো বিভিন্ন, এটা রাজার, একটা রাজার ছবি হতে পারে এটা, নিশ্চয়ই। তাহলে সেই রাজা, তার নাম হয়তো খোদাই করে লেখা হতে পারে এই পাশে, তাই না? কোন সালে সেটা লেখা হতে পারে এখানে। তো এখান থেকে আমরা বিভিন্ন রাজার বিষয়ে জানতে পারছি। তার সময় কোন পশু সে, তারা তাদের জাতীয় পশু বা তাদের রাজ্য পশু হিসেবে তারা মান্য রইতো, সেগুলো বিষয়ে আমরা জানতে পারছি, তাই না? তো এগুলো হচ্ছে কি মুদ্রা একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু আমাদের ইতিহাস জানার ক্ষেত্রে, ঠিক আছে? বিভিন্ন রাজার ছবি আমরা দেখতে পাই। বোঝা গেল? ঠিক তেমনই তারা কিসের আরাধনা করতো, কোনো দেব দেবতা বা কিছু একটা মূর্তি থাকতেই পারে, ঠিক আছে, মানে ছাপ থাকতে পারে। তো সেখান থেকেও তো আমরা ইতিহাস কথা জানতে পারছি, সেই সময়কার ইতিহাস, ঠিক আছে? এবার এছাড়াও আর কি রয়েছে দেখো, আধুনিক ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ উপাদান কি, সংবাদপত্র। সংবাদপত্র মানে নিউজ পেপার যেটাকে আমরা বলি। তাহলে দেখো এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ছবি, ঠিক আছে? তো এখান থেকে তো আমরা সেই কোনো কিছু বিষয়ে জানতে পারছি কিনা, অবভিয়াসলি জানতে পারছি। তাহলে সংবাদপত্র কি আমাদের ইতিহাসের উপাদান হিসাবে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। এবার
ছবি, সাময়িক ছবি হতে পারে, চিত্র যেটাকে আমরা বলি, ঠিক আছে? তো এই ছবি থেকে আমরা দেখো এই ছবি থেকে তো কোনো একটা বিষয় জানতে পারছি, তাই না? যে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছেন, এখানে মহাত্মা গান্ধীজি রয়েছেন, এনারা পরস্পরের সাথে কি কথা বলছেন, ঠিক আছে? তো এটা ঠিক তেমন, এটা চিঠি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা চিঠি। তো এই চিঠি থেকেও আমরা কি জানতে পার, যার সেই সময়কার পরিবেশ বিষয়ে আমরা বিভিন্ন কিছু জানতে পারবো। তো এই হচ্ছে কি আমাদের ইতিহাসের উপাদান। কিন্তু এখানে না বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতা কি? ধরো কোনো একটা রাজার সময় যদি কোনো একটা দেবতার পুজো হোক, সেই মূর্তি মুদ্রাতে সেই দেবতার ছবি থাকে, তার মানে কি শুধু তারা তাকে পুজো করতো? নিশ্চয়ই না, ঠিক আছে? অন্য কেউ পুজো করা হতো, ঠিক আছে? তো এখান থেকে আমরা পুরোপুরিভাবে মানে পাকাপাকিভাবে বলতে পারি না। ঠিক তেমনই বিশেষ ক্ষেত্রে আধুনিক ভারতের যে আমরা উপাদানগুলোর কথা বলবো, যে আধুনিক ভারতের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, ঠিক আছে? এই সংবাদপত্র, ফটোগ্রাফ, চিঠিপত্র, সরকারি নথি এবং এবং এই যে বিবরণগুলো যেগুলো রয়েছে বা সরকারি দলিল যেগুলো রয়েছে, ঠিক আছে? বা লিপি, এই লিখিত উপাদান বিশেষ করে, সেখানে কিন্তু একটা সীমাবদ্ধতা আমাদের মধ্যে। সেটা কি? এখানে নিশ্চয়ই কে একজন লেখক এটাকে লিখেছেন, তাই তো? আর এই লেখকটা তার নিজস্ব ব্যক্তিগত মতামত অনুসারে সেটা লিখেছে, তাই না? কোনো একটা রাজাকে তার ভালো লাগতেই পারে। কোনো একটা রাজা ধরা আছে, এই রাজাকে এই লেখক রাজা রাজাটি এই লেখককে আশ্রয় দিয়েছে, ঠিক আছে? বা এই লেখকটি এই রাজার এখানে এসে স্থান পেয়েছে। তো তার মানে কি, এ রাজার গুণগান করবে, ঠিক আছে? কিন্তু 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 ধরো এই রাজার অনেক প্রজা রয়েছে, এই রাজাকে রাজা তাদের কাছ থেকে অনেক কর নেয়, তাহলে কি প্রজাদের কাছে কি রাজাটাই শ্রেষ্ঠ রাজা হবে? নিশ্চয়ই হবে না, তাই না? তার মানে এখানে যদি এই লেখক যদি এই রাজার সম্পর্কে প্রশস্তি গুণগান লিখে থাকেন, তার মানে কি সেই রাজাটা ভালো? নিশ্চয়ই না। তার মানে এখানে কি রয়েছে? একটা ব্যক্তিগত মত রয়েছে, ঠিক আছে? একটা ব্যক্তি কেন্দ্রিক মতামত, ঠিক আছে? ঠিক তেমনই আবার ধর্মীয় ভাবনাও থাকতে পারে, ধর্মীয় ভাবনা, ওকে? তার জন্য আমরা এই লেখগুলোর ক্ষেত্রে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, বিভিন্ন লেখ বা লিখিত উপাদানকে আমরা খুব গুরুত্ব দিতে পারি, কিন্তু ধর্মীয় কোনো গ্রন্থকে আমরা ইতিহাসের উপাদান হিসেবে পুরোপুরিভাবে গুরুত্ব দিতে পারবো না। বোঝা গেল? ঠিক আছে। তো এই ছিল আমাদের বিভিন্ন উপাদানগুলো, ওকে? চলো, এরপরে এখানে একটা ছবি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? যে ইতিহাসের উপাদান হিসাবে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, একটা হচ্ছে সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদানের মধ্যে কি হতে পারে? লেখক, বিভিন্ন লেখক, সেটা দেশি লেখক হতে পারে, মানে স্বদেশী মানে দেশীয় যে লেখক তিনি লিখেছেন, বা বিদেশি পর্যটক যারা এসেছেন তারাও লিখতে পারেন। যেমন গ্রিক বিবরণী লোক এসছে, গ্রিক থেকে, রোম থেকে লোক এসছেন, চীনা পর্যটক সুয়ানজাং ইত্যাদি ইত্যাদি এসছেন, তো এগুলো থেকে। কিন্তু এখানে আমরা তাদের ক্ষেত্রে সবসময় দেখবো কি ধর্মনিরপেক্ষ সাহিত্য যেগুলো রয়েছে, সেগুলোকে আমরা বেশি করে কি দেব? গুরুত্ব দেব, ঠিক আছে? যেমন জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ঠিক আছে? তো জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই লেখাগুলোতে না অনেক রকমের আমরা কি এক মানে একদিকে কি বলা হয়, একদিকের পক্ষে ভালো সেগুলোকে আমরা বলতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের ইতিহাস জানার ক্ষেত্রে বিশেষতভাবে সেই সময়ের সব দিকে আমাদের ধর্মনিরপেক্ষ সাহিত্যকে নিয়ে চলতে হবে। এছাড়া বিভিন্ন লেখক তারা কি চিকিৎসা বিবরণী লিখেছেন বা বিজ্ঞান বিষয়ক কিছু লিখেছেন বা জীবনী লিখেছেন তাদের, ঠিক আছে? চিকিৎসা বিষয়ক জীবনী বা নাটক, অভিধান এগুলো লিখে রাখেন। যেমন বাণভট্টের বাণভট্ট যেটা লিখেছেন হর্ষচরিত, হর্ষবর্ধনের সময়, তাই না? তার সভাকবি ছিলেন তিনি, সেটাও একটা কি উপকরণ, ঠিক আছে? তো এগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে? এছাড়াও এখানে দেখো, এখানে বিভিন্ন রকমের শিল্পকলার একটা উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? তো এগুলো থেকে আমরা ইতিহাসের কথা কি জানতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যে বিদেশি যে পর্যটকগুলো আসেন, তাদের কিছু কিছু জিনিস তারা হয়তো বুঝতে পারবেন না, তো সে কারণ একটা ল্যাঙ্গুয়েজে ডিফারেন্স থাকতেই পারে। তো সেক্ষেত্রে তাদের অনেক কিছু তারা ধরো যে তারাও সেই জিনিসটা ভালো করে বুঝতে পারেনি, কিন্তু তারা সেটিকে অন্যভাবে লিখে দিয়েছে। বা সংস্কৃতির কোনো একটা বই সে মানে পড়তে জানে না ভালো করে, কিন্তু সে যতটুকু জানে সেই হিসাবে সে মানে বের করে কিছু একটা লিখে দিয়েছে। তার মানে কি সে
পুরোপুরি তো সত্য লেখেনি, তাই না? তার জন্য আমরা কি বলতে পারি যে সব ক্ষেত্রে আমরা লিখিত যে উপাদান সেগুলোকে আমরা আম ভালো করে উল্লেখ মানে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তো অবশ্যই বলতে পারি, কিন্তু আমাদের সেক্ষেত্রে পক্ষপাতিত্বের একটা উদাহরণ আমরা সেখানে দেখতে পাই। বোঝা গেছে? ঠিক আছে। এবার প্রত্নতাত্ত্বিক উপাদানে আসি। প্রত্নতাত্ত্বিক উপাদানে মুদ্রাতে কি দেখতে পাই? নাম, রাজার নাম, তাই না? এগুলো আমরা দেখতে পাবো। লেখোতে এই জায়গায় তোমরা একটু দাগ দিয়ে দেবে। যেমন ক্লাস 6 এর এটা একটি কাটিং, এটা একটা বইয়ের। যেমন প্রশস্তি আমি বলেছি, তাই না? প্রশস্তি কথার মানে হচ্ছে কি গুণগান করা। ঠিক আছে? যেমন এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি কাকে নিয়ে লেখা? সমুদ্রগুপ্তকে নিয়ে লেখা। ঠিক আছে? তো এই যে প্রশস্তি সমুদ্রগুপ্ত এখানে গুণগান করা হয়েছে। ঠিক আছে? তো এই যে আহ প্রশস্তি, সেখান থেকে তো আমরা পুরোপুরিভাবে সেই শাসককে তো একদম শ্রেষ্ঠ বলতে পারি না, তাই না? ঠিক তেমনি অশোকের অনেক প্রশস্তি রয়েছে। আর মুদ্রাতে আমরা কি দেখতে পাই? শাসকের নাম থাকতে পারে, মূর্তি থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি থাকতে পারে, বা অব্দ বিভিন্ন সাল দেওয়া থাকতে পারে। তো সেগুলো থেকেও তো আমরা ইতিহাসের কথা জানতে পারছি। বোঝা গেল? তো এই হচ্ছে কি মুদ্রা আর লেখর আমাদের খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার মাটি খুঁড়ে যে প্রত্নতাত্ত্বিক উপাদান আমরা পেতে পারি, সেখান থেকে বিভিন্ন শিলমোহর, মূর্তি সেগুলো আমরা পেতে পারি, পাত্র পেতে পারি, তাই না? এবার অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে সেখানে একটা শস্যের দানা বা খোসা রয়েছে, বা প্রাচীন কোনো শস্য রয়েছে, বা কঙ্কাল এগুলো রয়েছে, বা কোনো একটা পশুর কঙ্কাল আমরা যখন পেলাম, তার মানে সেখান থেকে আমরা কি বলতে পারছি? যে সেই সময়কার মানুষেরা সেই কঙ্কাল বা মানে সেই কঙ্কাল দেখে আমরা বলতে পারি না যে সেই সময়কার মানুষেরা সেই পশু পালন করতো বা সেই পশু সম্পর্কে তারা জানতো, তাই না? নইলে তো সেখানে ওই হাড়টা পাওয়া যাবে না নিশ্চয়ই। বোঝা গেল? তো এইভাবে আমরা ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদানগুলো রয়েছে সেগুলোকে আমরা আলোচনা করলাম আজকের আমাদের এই ক্লাসে। তো এই ছিল তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যে ইতিহাসের উপাদান। এই ইতিহাসের উপাদান জিনিসটা কি, কি কি ভাগ রয়েছে সেগুলো একটা সহজে আমি 15 মিনিটের একটা ক্লাস, ঠিক আছে? আশা করি তোমাদের সকলেরই ভাল লেগেছে। আর বুঝতে না পারলে বারবার দেখবে ভিডিওটা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরে যাবে। আরেকটা হচ্ছে যে কি, যে এই যে ছকটা, এই ছকটা ভালো করে তোমাদের মনে রাখতে হবে। বোঝা গেল? এখানে কোনো একদম ফিক্সড কোনো আহ কি বলে ওটাকে, কোনো ফিক্সড ভাগ হয় না, ঠিক আছে? আমরা অনেক 4 ভাগেও ভাগ করতে পারি, 2 ভাগেও ভাগ করতে পারি। লিখিত, অলিখিত, ঠিক আছে? বা প্রত্নতাত্ত্বিক আর সাহিত্যিক, এভাবে ভাগ করতে পারি। তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে এটাকে পড়ে নেবে। ঠিক আছে? থ্যাংক ইউ। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব ভারতবর্ষের নামকরণের বিষয় নিয়ে। ঠিক আছে? যে ভারতবর্ষের নামকরণ কিভাবে আলোচনা মানে হয়েছে। ঠিক আছে? আর তার সাথে কয়েকটা সভ্যতা যদি আমরা পড়তে পারি, সময় পাই, তাহলে আমরা সেগুলো নিয়েও চর্চা করব। ঠিক আছে? ধন্যবাদ। থ্যাংক ইউ।